ভোটের আগেই কেন খুনের রাজনীতি? কার হাতে নিরাপদ আগামী বাংলাদেশ? যেই দলগুলো গত 15 বছর কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করলো, আজ ভোটের ময়দানে নামতেই তারা কেন একে অপরের দুশ্মন হয়ে দাঁড়ালো? 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে এখন থমথমে পরিস্থিতি। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাত কি পুলিশের সাথে? না, এই সংঘাত হচ্ছে খোদ বিরোধী দুই বড় শক্তির মধ্যে। ক্ষমতার মসনদে বসার আগেই কি তবে শুরু হয়ে গেল রক্তক্ষয়ী ভাগাভাগি? এক আসনে বসার জায়গা নিয়ে বিবাদ, আর অন্য আসনে রামদানিয়ে হামলা। এসব কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো নীল নকশা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন মিত্র থেকে এখন চরম শত্রুতে পরিণত হলো বিএনপি এবং জামায়াত। পুরো ভিডিওটি না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না সামনের দিনগুলোতে আমাদের রাজনীতির মেরুকরণ ঠিক কোন দিকে যাচ্ছে। শেরপুরের সেই মর্মান্তিক হত্যাকাণ্ড। ঘটনাটি ছিল শেরপুর 3 আসনের। প্রশাসনের আয়োজনে সব দলের জন্য নির্বাচনী ইশতেহার পাঠের এক অনুষ্ঠান, কিন্তু সেখানে আলোচনার বদলে চলল লাঠিসোঁটা আর ধাওয়া পাল্টা ধাওয়া। সামনের সারিতে বসা নিয়ে তর্কে জড়ালো বিএনপি ও জামায়াতের কর্মীরা, আর সেই তুচ্ছ ঘটনার বলি হলেন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। একজন রাজনৈতিক নেতার প্রাণ চলে গেল শুধু একটি প্লাস্টিকের চেয়ারে বসা নিয়ে। এটা কি কোনো সুস্থ রাজনৈতিক দলের আচরণ হতে পারে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর আওয়ামী লীগবিহীন মাঠে বিএনপি হয়তো ভেবেছিল তারা একক রাজত্ব করবে, কিন্তু দৃশ্যপট পাল্টে গেছে। যখন জামায়াতে ইসলামী আলাদাভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং ধর্মীয় ভাবধারার মানুষের কাছে জামায়াতের যে সাংগঠনিক শক্তি এবং বিশাল জনসমর্থন দেখা যাচ্ছে, তা হয়তো বিএনপির অনেক নেতাকে ভাবিয়ে তুলেছে। এই ভীতি থেকেই কি তারা জামায়াতকে মাঠ ছাড়া করতে সহিংসতার পথ বেছে নিয়েছে? শেরপুরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঢাকা 8 আসনেও আমরা দেখেছি জামায়াতের এক নারী নেত্রীর মাথায় রামদা দিয়ে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় যুবদল ও বিএনপি কর্মীদের বিরুদ্ধে, যারা বিরোধী দলে থাকতেই একজন নারীর গায়ে হাত তুলতে দ্বিধা করে না, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করবে? সেই প্রশ্ন এখন জনগণের মুখে মুখে। মজার ব্যাপার হলো, শেরপুরের ঘটনার পর কেন্দ্র থেকে তড়িঘড়ি করে জেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। প্রশ্ন জাগে, যদি তাদের অপরাধী না থাকতো তবে কেন এই তাড়াহুড়ো? এটি কি এক প্রকার পরোক্ষভাবে অপরাধ স্বীকার করে নেওয়া নয়? তৃণমূলের এই আগ্রাসী রূপ এখন খোদ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এত সব হামলার পরেও জামায়াতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বড় ধরনের পাল্টা সহিংসতার খবর পাওয়া যায়নি। তারা আইনি লড়াই এবং শোক মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। রাজনীতির এই আসল লড়াইয়ে জামায়াতের এই সংযম কি তাদের জন্য সাধারণ মানুষের সহানুভূতি আরও বাড়িয়ে দেবে, নাকি বিএনপি তাদের পেশি শক্তি দিয়ে শেষ পর্যন্ত মাঠ দখলে রাখতে পারবে? 12ই ফেব্রুয়ারি ঘনিয়ে আসছে। দেশের মানুষ পরিবর্তন চেয়েছিল শান্তির আশায়, কিন্তু এক পক্ষকে সরিয়ে যদি আরেক পক্ষের আধিপত্য শুরু হয়, তবে সেই পরিবর্তনের সার্থকতা কোথায়? বিএনপি কি পারবে তাদের তৃণমূল কর্মীদের নিয়ন্ত্রণ করতে, নাকি ক্ষমতার নেশায় তারা তাদের পুরনো সঙ্গীদেরই পুরোপুরি শত্রুতে পরিণত করবে? আপনার কি মনে হয়, শেরপুরের এই হত্যাকাণ্ডের জন্য কি বিএনপি অসহিংসতা দায়ী, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রাজনীতি আছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং দেশ বিদেশের এমন গভীর নিউজ অ্যানালাইসিস পেতে ফ্রন্ট ডেস্ক টিভি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।